চলো আজকের ব্লগে শেয়ার করি ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বিফ স্টেক, দেখি কেমন রান্না করতে পারি আমি। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইনা তার ব্লগ। তো এই পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরো একদমই পসিবল না, তাই ফ্রিজ থেকে আমি 2 টুকরা গরুর মাংস বের করে জাস্ট নর্মাল পানি দিয়ে ভিজে রাখলাম। গরুর মাংসটা ভিজিয়ে রাখতে রাখতে বিকাল ভাইকে বললাম চা খাবি, বললো চা খাবো। আমি সত্যি কথা বলতে চা তেমন একটা বানাইতে পারি না, তারপরে চা বানানোর চেষ্টা করলাম। ছোট একটা পাতিলে কিছু পানি ফুটাই নিলাম, ওই পানিগুলো আমি জাস্ট একটা কাপের মধ্যে যে গুঁড়ো দুধগুলো নিয়েছি ওগুলো মিশিয়ে আবার ওই পানির মধ্যে ঢেলে দিলাম। কীভাবে চা বানায় আমি জানি না। তারপর 1 মুষ্টি চিনি ছেড়ে দিলাম। চিনিও কীভাবে নিতে হয় চামচ আমার মাথায় কাজ করতেছিল না, কারণ আমি চা বানাইতে পারি না। সত্যি কথা, বানাইলে ওরকম মজা হয় না। তারপর কিছু চাপাতি ঢেলে দিলাম, দেখলাম মোটামুটি চেহারাটা ভালোই আসছে চায়ের। খেতে কেমন হবে একটু পানসে হয়, বাট সত্যি কথা বলতে চাটা খুব একটা খারাপ হয় না। আর আম্মু কেমন যেন মেজাজ খারাপ ছিল, তাই আমি নিজেই চা বানাইছি। আর যদি আম্মুর মন মেজাজ ভালো থাকতো তাহলে আম্মুই বানাইতো। তারপর চটজলদি চা রেডি করে ভাইকে দিলাম, তাজুকে দিলাম, আমি খেলাম। আর এই দেখো আমাদের 3 জনের কাপের অবস্থা। আমার কাপটা একদমই ভালোবাসায় ভরপুর। তারপর আমি চলে গেলাম যে আমি যে গরুর মাংসটা রাখছিলাম সেটা একটু পরিষ্কার করার জন্য। তেমন একটা ময়লা ছিল না, তারপর একটু পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে 2 টুকরা নিচে, এই 2 টুকরা হচ্ছে আমরা কোরবানির সময় কোরবানির ঈদের দিন তাজু জাস্ট 1 টুকরা রেখে দিয়েছিল, বলছিল পরে খাবে, পরে আমার জন্য 1 টুকরা রাখছিল। এটা মূলত ওই কোরবানির মাংসরে। তারপর ভাই টিস্যুতে একটু মুছতে গেলাম। ওই যে বড় লোকে একটা ব্যাপার স্যাপার আছে না, আমরা যে ইউটিউবে দেখি, বাট আমি টিস্যুটা মুছতে গেলে টিস্যু গরুর মাংসটাতে খাপ খাওয়া লেগে থাকে। এদিকে বাচ্চাটা মাঝখান একটু বিরক্ত করতে চলে আসলো সব। তারপর আমি চিকেন স্টেক বানানোর জন্য বিফ স্টেক বানানোর জন্য 2 টুকরা বিফ যে নিয়েছি সেটার উপর জাস্ট একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে জাস্ট মাখা নিয়েছি, আর কিচ্ছু দিব না। তো ফাইনালি আমার বিফ স্টেক মাখা শেষ। এটাকে আমি জাস্ট ঢেকে রাখবো 20-30 মিনিটের জন্য। তারপর পাশে চলে গেলাম আলু কাটার জন্য, কারণ পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো আলুগুলো চটজলদি কেটে নিলাম, কারণ এগুলোকে আমাকে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। এদিকে আরেকটা বাচ্চা চলে আসছে দুষ্টামি করার জন্য, কারণ তাদের কাজই হচ্ছে আমি যখন কাজ করবো তাদের বিরক্ত করাই তাদের অন্যতম কাজ। এদিকে আমার আলুগুলো কাটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটু কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে জাস্ট মাখাই নিছি, বেশি কিছু দিই নেই। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিলাম। তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দিলাম। মোটামুটি দেখতে আর খেতে খুব একটা খারাপ হয় নাই। তারপরে এই চুলে আমি জাস্ট যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রাখছি, তো পাশের চুলোটা তো ফাঁকা আছে, ওই চুলোটাকে আমি কাজে লাগাইতে হবে। তো ভাবলাম যে এখানেও আমি প্যান একটা গরম করে বিফ স্টেক 2টা দিয়ে দিই, কারণ বিফ স্টেক হইতে অনেকটা সময় লাগবে। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, আর পাশের যে প্যানটা সেটা অলরেডি গরম হয়ে গেছে, আমি হালকা একটু তেল দিয়ে নিছি। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইটা যাতে না পুড়ে সেটাও একটু দেখে নিলাম। আর আমি একটু সয়াবিন তেল ইউজ করতেছি, নর্মালি আমরা সরিষার তেল খাই। তারপর তেলটা গরম হয়ে আসছে, বিফ স্টেকটা আমি জাস্ট ছেড়ে দিলাম। এটা তো অনেকটা সিদ্ধ করতে হবে, আমি যার জন্য ঢাকা দিয়ে রাখবো, বাট কিছুক্ষণ পরে দেখবে কি একটা অবস্থা। আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফ্রেঞ্চ ফ্রাই দেখো কি একটা অবস্থা, বললাম না একদম একটা সলিড একটা পিস ছিল, বাট এটা এখন ফুলে একদম গোল আকার হয়ে গেছে। তারপর আমি বিফ স্টেকটা জাস্ট ঢেকে রেখে পাশে চলে আবার যাবো মেয়োনিজ বানানোর জন্য। মেয়োনিজ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর একটা ডিম, গোলমরিচ আর কিছু নেই। তো আমি ব্লেন্ডারে জাস্ট একটা কাঁচা ডিম ঢেলে দিলাম, আর হচ্ছে গিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এক দোকানে খাইতে গেছিলাম, দেখছিলাম যে উনি এইভাবে মেয়োনিজ বানাইতেছে, ওইভাবে আমি চেষ্টা করব। তো ডিমটা ঢালার পরপরই গুঁড়ো দুধ দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ। তো এই দুধটা একদমই একটু ইয়ামি। এই দুধটা হচ্ছে ভাইয়া যে দুবাই থেকে আসছিল তখন নিয়ে আসছিল। সো দুধটা একটু বেশি ভালো। দুবাইয়ের দুধ এর আগেও খাইছিলাম, এবারও খাইছিলাম, অনেকটা ইয়ামি। তো আমি এখান থেকে একটু চিনিও দিয়ে দিব। তো আমার অলমোস্ট 3টা উপকরণ দেওয়া গেছে। তারপর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। বাট এই মেয়োনিজটা একদমই সব কিছু একদম কাঁচা উপকরণ থাকে, এর জন্য খেতেও কেমন একটা টেস্ট লাগে আমি জানি না। এটা তো কয়দিন থাকবে আমি জানি না। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, যে হালকা একটু ঝাল একদমই সামান্য পরিমাণে দিছি। সব উপকরণ অলমোস্ট দেওয়া শেষ। আমি এখন এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর আমি তোমাদের মেয়োনিজের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই জিনিসটা তোমরা স্কিপ করতে পারো, ওই যে ডিম পড়ে যাচ্ছে না, আমি তো মশলার ব্লেন্ডারে হচ্ছে গিয়ে মেয়োনিজ বানাইতেছিলাম, যে মেইন জগ সেটা আমি নেই গা। তো এইবার দেখো আমার মেয়োনিজের ফাইনাল লুক। সিরিয়াসলি গাইস, আমি তো খাইছি অনেকটা ইয়ামি। দোকানে যেমনটা খাই টেস্ট 100-তে 100 যদি নাও দেই 90 দিতেই হবে। তোমরা অবশ্য মেয়োনিজের চেহারাটা দেখেই বুঝতেছো, যদি আরেকটু সয়াবিন তেল দেওয়া যেত আরও একটু ভালো হতো। এদিকে আমার বিফ স্টেকটা মোটামুটি হয়ে গেছে, পাশাপাশি আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কিছুক্ষণের জন্য নামায় রাখছিলাম, কারণ আম্মুর কি যেন একটা খাবার ছিল, ওইটা জাস্ট আমি রান্না করে নিছি। তো এই ফাইনালি আমাদের রান্না বাড়া অলমোস্ট কমপ্লিট। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আর হচ্ছে বিফ স্টেকটা নামায় নিলাম, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমরা কিন্তু আজকে একটু বড় লোকই ভাব নিয়ে খাবো। ওই যে হয় না যে বিদেশি লোকগুলা কেটে কেটে চামচ দিয়ে খায়, এভাবে খেতে চাচ্ছে। আসলে চাইলেই তো হয় না, চাইতেই তো পারি, তাই না? তারপর একটা ছোট্ট একটা ছুরিও নিয়েছি, ছুরির সাহায্যে কেটে কেটে যাতে খেতে পারি। তো এখন আমরা জাস্ট কেটে কেটে খাবো, দেখি কেমনটা হয়েছে। সত্যি কথা বলতে যেমনটা কোনো ময় মশলা ছাড়া, জাস্ট কোনো মতে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, আর কিছুই ছিল না। আর
তারপর আমি যে গতকালকে মেয়োনিজ বানাইছিলাম না, ওই মেয়োনিজটা তো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি কোনো কিছুই দিই নাই, সিরাম দিই নাই, লেবুর রস দিই নাই। তা আজকে আবার কি করছি, আজকে আবার কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাইজা নিয়েছি একটু মোটা মোটা করে, কারণ মেয়োনিজটা এত ইয়ামি হয়েছে, এটা একদমই ফেলতে ইচ্ছা করতেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ। টাটা, আল্লাহ হাফেজ।